দর্শক স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন। এই সময় আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, চড়া দ্রব্যমূল্য আর উচ্চ মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ, অন্যদিকে ব্যাংকিং খাতে সুশাসনের অভাব আর বেশ কিছু ব্যাংক দুর্বল হয়ে যাওয়া সহ নানা চ্যালেঞ্জ দেশের অর্থনীতিতে। দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এসব চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক পরিচালক এবং বর্তমান উপদেষ্টা প্যানেলের সদস্য আব্দুল হক। আরও আছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। স্বাগত আপনাদের দুজনকেই। দর্শক, এছাড়াও অনলাইনে আমাদের সাথে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ডক্টর হাসানাত আলী। হাসানাত আলী, আপনিও আমাদের সাথে থাকুন, আমরা বিষয়ভিত্তিক আলোচনা আপনার কাছেও আসব। তো শুরুতেই তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে আসতে যাচ্ছি যে দ্রব্যমূল্য পরিস্থিতি আসলে বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বেশ কিছু পরামর্শ শুনি দীর্ঘদিন ধরে। এখানে মধ্যস্বত্বভোগীদের অভিযোগ শোনা যায়, সিন্ডিকেটের অভিযোগ শোনা যায়। মানে এই দ্রব্যমূল্য পরিস্থিতি আসলে এই মুহূর্তে আপনাদের অবজারভেশন কি? মানে কোন কোন বিষয়গুলো আসলে দ্রব্যমূল্যকে এই মুহূর্তে উস্কে দিচ্ছে? এখানে আসলে অনেকগুলো বিষয় আছে। আমরা সাধারণভাবে আমি অর্থনীতির ভাষায় যদি বলি তাহলে তিন প্রকারের বিষয় রয়েছে। একটাকে আমি বলি হলো যে আমরা যেটা করি যে ডিমান্ড পুল, চাহিদা কীভাবে টান দিচ্ছে। দেখেন, গত প্রায় 2-3 বছর ধরে, মানে হয়তো 6 মাস ধরে এটার প্রেক্ষাপট ভিন্ন হয়েছে, কিন্তু একটা বড় অঙ্কের আমরা দেখেছি যে আমাদের অর্থনীতির ভিতরে টাকা ছাড়া হয়েছে। এটা সরকারি যেই ব্যয় নির্ধারণের জন্য যেই ধরনের অর্থায়নের দরকার হয়েছে এবং বাজেট ঘাটতির বড় একটা অংশ এসছে ব্যাংকিং খাত থেকে, এবং আমরা দেখেছি যে ব্যাংকিং খাতেও যেহেতু তার সংকট ছিল, কেন্দ্রীয় ব্যাংক থেকেও টাকা ছাপানো হয়েছে। অনেকগুলো, আপনি যেটা বলেন যে ব্যাংক দুর্বল অবস্থায় থাকার কারণে তাদেরকে কেন্দ্রীয় ব্যাংক থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ফলে একটা বড় অঙ্কের অর্থ আমাদের অর্থনীতির ভিতরে ঢুকেছে, যেটা আসলে আমাদের মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিয়েছে। তো আইএমএফের সাথে যে ঋণ চুক্তি হলো, তারপরে এটার কিছুটা ঠেকানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা আপনি দেখবেন যে আমাদের নীতি সুদের হার বাড়িয়ে এবং সেটাকে এক ধরনের ডিসকারেজ করা হয়েছে। কিন্তু একটা বড় জায়গা তো আছে, যেটাকে আমরা বলি হলো যে কস্ট পুশ ইনফ্লেশন। সো আপনার জিনিস দাম বেড়ে গেলে আপনার সেটা হয়। তো ওইটার একটা বড় জায়গা ছিল হলো আমাদের, যেমন ধরেন বিভিন্ন আমাদের তো মূল্যস্ফীতিকে উস্কে দেয়, বিভিন্ন ধরনের উৎপাদন খরচকে বাড়িয়ে দিয়েছে। আবার এর ভিতরে আমার যে দেশের ভেতরে যে আমাদের মুদ্রাটা টাকা, তার যে বিনিময় মূল্য, সেইটা অনেক দ্রুত পতন ঘটেছে, কারণ আমার যেই বহির্বিশ্বের সাথে লেনদেনের একটা বড় ভারসাম্যে ঘাটতি এসছে। তো ওইটা একটা কন্ট্রিবিউট করছে। তো আবার অন্য দিক থেকে যদি আমি বলি, তাহলে দেখবেন আপনি যে বিভিন্ন জায়গায় আমাদের যে মানে বিদ্যুৎ, জ্বালানি, বিভিন্ন ধরনের দাম ধারাবাহিকভাবে বছর পর বছর বেড়েছে। তো সার্বিকভাবে আমাদের উৎপাদন খরচটা বেড়েছে। আর তৃতীয় যেই সেগমেন্টটা, সেইটাকে আমরা বলি ব্যবস্থাপনা এবং দুর্নীতির জায়গা। তো সেইটার অভিযোগ অনেক দিনের, এবং এই পরিস্থিতিতে যেখানে মূল্যস্ফীতি বেশি ছিল, ওইটা আরও বড় করে বিভিন্ন অজুহাতে দাম কম বাড়ানোর একটা চেষ্টা আছে। ওখানে চাঁদাবাজি ছিল বড় আকারে। পুরো আপনি দেখবেন যে ভোগ্যপণ্যের একটা বড় বাজারের একটা অংশ আপনি গুটি কয়েক ব্যবসায় প্রতিষ্ঠানের কাছে কবজা হয়ে গেছে। মানে এমনকি আমরা যেটাকে খুব বড় আকারে বলতাম যে চালের বাজারে অনেক উৎপাদক, অনেক বিক্রয়কারী, কিন্তু আসলে আমরা দেখেছি যে গত 15-20 বছরে অনেকগুলো বড় বড় ব্যবসায়ীদের হাতে এটা জিম্মি হয়ে গেছে। ফলে সার্বিকভাবে চাল থেকে শুরু করে আলুর মতো যেগুলো খুবই মানে একেবারে মাঠ পর্যায়ের কৃষি পণ্য থেকে শুরু করে আমদানিকৃত যে পণ্যগুলো আছে, মূলত আমরা আমদানির উপর নির্ভরশীল, সেই জায়গাতে এটা একটা বড় হয়েছে। এখন যেহেতু সরকারের সার্বিক, আমরা যে বিগত সরকারের সার্বিক যেই দুর্নীতি এবং আমাদের যে ব্যবস্থাপনার অদক্ষতা ছিল, তার ভেতরে আপনার এই ধরনের বড় বড় ব্যবসায়ীকে বিশেষ সুবিধা, নীতি বহির্ভূতভাবে সুবিধা দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা মূল্যস্ফীতিকেও বাড়িয়ে দিয়েছে। এখন সরকারের পতন হওয়ার পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন, তার জন্য এটা একটা কঠিন চাপের বিষয়ও হয়েছে। একটা সেই চাপকে
খুব দ্রুত সামাল দেওয়াটা কঠিন, কারণ যেই ধরনের এখন পর্যন্ত অর্থনৈতিক পদক্ষেপ এসছে আপনি দেখবেন যে সেখানে ওই চাহিদাকে ধরে রাখার জন্য যে নীতি সুদের হার পরিবর্তন হচ্ছে, আমরা অর্থনীতির ভাষায় এটা জানি যে এটা কাজ করতে সময় নেয়। এটা 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত অন্তত সময় নিয়েছে, এম্পেরিক্যালি এটা সারা বিশ্বে দেখা গেছে। সুতরাং এইটার প্রভাবটা আসতে সময় লাগবে। তবে অন্যান্য জায়গায় আমার মনে হয় যে কাজ করা শুরু হয়েছে, যেমন আজকের থেকেই তো তেলের দামের একটা কমানো হলো। আপনি দেখেন দীর্ঘদিন ধরে আমরা বলছিলাম যে বিপিসি অনেক লাভ করছে এবং সাধারণ জনগণের এটা সুবিধা পাচ্ছে না। তো এই ধরনের পদক্ষেপ আমার মনে হয় আসবে। অ্যাসেসমেন্টেরও একটা দরকার আছে যে মূল্যস্ফীতিটা আসলে কত, মানে এখন যে 14-15% দীর্ঘদিন তো তথ্য উপাত্তকে একভাবে কবজা করে রাখা হয়েছিল এবং আমরা বলেছি যে এই তথ্য উপাত্ত আসলে মূল্যস্ফীতি অনেক বেশি, সেই জায়গাটা আছে। আমি শেষ একটা বলে নিই, আর একটা হলো যে তার ভেতরেও কিন্তু কিছু দুর্যোগকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, বন্যা এবং সার্বিকভাবে অর্থনৈতিক যে বিভিন্ন জায়গায় ভঙ্গুরতা, সরকারের এই ব্যাপারে পদক্ষেপ, প্রাকৃতিক সমস্যাও যেমন আছে, সরকারের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জায়গাগুলো সীমাবদ্ধ হয়ে গেছে। ফলে এটা একটা চ্যালেঞ্জিং সময়, ফলে সরকারের বিভিন্ন ধরনের বহুমুখী পদক্ষেপ এটার জন্য দরকার হবে। জি, আব্দুল হক, তৌফিকুল ইসলাম খান একটি কথা বলছিলেন যে কিছু কোম্পানির কাছে জিম্মি হয়ে যাওয়া কিছু বিষয়ে, মানে বা আমরা সিন্ডিকেটের অভিযোগও সবসময় শুনি, মানে আপনাদের কি মনে হয় মানে ব্যবসায়ীদের এই জায়গাগুলো থেকে মানে বের হওয়ার টেন্ডেন্সি আছে কিনা, বা সরকার চাইলেই সেটা করতে পারবে কিনা? দেখুন, এই ব্যাপারটা একটা গভীর ব্যাপার যে এখানে সরকারের ডেফিনেটলি সরকারের নীতিমালা থাকা দরকার, এবং দোস্তমত আমি বলবো যে এটা আদর্শিক কিংবা ফিলোসফিক্যাল ব্যাপার যে আপনি পুঁজি কিংবা ওপেন মার্কেটকে কীভাবে বিন্যাস করবেন। আপনি কি জাতীয় পুঁজি কিংবা জাতীয় বুর্জীয় অথবা পুঁজিপতি তৈরি করবেন, নাকি দানব অলিগার্ক এই যারা যে কোনো মূল্যে টাকা পয়সা বানাবে? তো আমি যেহেতু জাপানিদের সাথে কাজ করি, জাপানে কিন্তু আমি বলবো যে সত্যিকার অর্থে এটা সমাজতান্ত্রিক দেশ বলা যেতে পারে, কারণ সেখানে কোম্পানিগুলো কিন্তু কোনো দিনই এ ধরনের অপকর্ম কিংবা মানুষকে কষ্ট দিয়ে অথবা সরকারকে চ্যালেঞ্জ করে এটা কখনোই জাপানে দেখা যায়নি, হবেও না। কারণ তাদের পুঁজির উৎস হচ্ছে ম্যানুফ্যাকচারিং থেকে অথবা কৃষি সারপ্লাস থেকে। আমাদের এখানে যাদের কাছে পুঁজি দেখতে পাচ্ছেন এর বেশিরভাগই হচ্ছে অনার্জিত, কমিশন, রাজনীতি করে, এই রাষ্ট্রের আশীর্বাদ নিয়ে, রাষ্ট্রীয় কনসেশন নিয়ে, যার জন্য তাদের মধ্যে কোনো মূল্যবোধ নেই। আমি বলবো ব্যাংক লুট কি ভয়ঙ্করভাবে হয়েছে এখানে, যেটা হয়তো সারা পৃথিবীতে নজির আছে কিনা আমি জানি না। তো আমি ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী যারা সারা দেশে হাজারে হাজারে লাখো লোক আছে, তারা আছে কিন্তু মারাত্মক বিপদের মধ্যে আছে। তাদের পুঁজি সরবরাহ নাই, ওয়ার্কিং ক্যাপিটাল নাই, তাদের হাতে ছোটোখাটো ব্যবসাগুলো বড়রা কেড়ে নিয়েছে রাষ্ট্রীয় পলিসির দুর্বলতার কারণে। তো রাষ্ট্র এখানে আমার কাছে মনে হচ্ছে টোটালি তার একটা মারাত্মক রকমের ক্রনিক ক্যাপিটালের দিকে সে প্যাট্রোনাইজ করেছে, যারই পরিণামে এইসব বড় বড় দানব রাক্ষস তৈরি হয়েছে, যাদের মধ্যে কোনো মূল্যবোধ নাই। তারা খালি প্রফিট, লুটপাট এটাই শিখেছে। তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমি পার্সোনালি ডেফিনেটলি মনে করি যে এটা একটা অপার সুযোগ, যে আমাদের তরুণ, আমাদের এই ছাত্রদের আত্মত্যাগের ফলে আজকে যে বাংলাদেশের সুযোগটা তৈরি হয়েছে, এটা একটা বৈপ্লবিক সুযোগ। আমি মনে করি ডেফিনেটলি ইটস এ রেভলিউশন। এটা যেভাবেই বলুক, কিন্তু এটা ঘটেছে, এবং সেটা হয়তো আমরা আগামী 100 বছরে আর পাবো কিনা আমি জানি না। এই সুযোগটা কাজে লাগিয়ে মেসিভ রিফর্ম, রিস্ট্রাকচারিং অফ দি কান্ট্রি, পুঁজির বিন্যাস করা, এবং অনেক এই যে আমাদের প্রায় কোটির উপরে মানুষ বেকার আছে তাদের জন্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করা, উদ্যোক্তা তৈরি করা, ক্ষুদ্র মাঝারিতে অনেক বেশি করে আপনার অর্থ সঞ্চালন করা, যাতে আমরা এই বর্তমান যে অবস্থা সেখান থেকে বেরিয়ে গিয়ে একটা বিশ্ব মার্কেটে যেতে পারি উইথ স্মল প্রোডাক্টস, ডাইভার্সিফাইড প্রোডাক্টস ইত্যাদি। এইটা আমার কাছে মনে হয় ভীষণভাবে দরকার, এবং সেজন্য নতুন সরকারকে আমাদের হয়তো অনেক সহায়তা করতে হবে। বাট যেটা তুমি বলেছেন যথার্থই, উনি বলেছেন যে এগুলো কারণ তো আপনি করতে পারবেন না, কারণ রাতারাতি তো এটা সম্ভব নয়। তারপরে আমাদের যে প্লাবন কিংবা যে বন্যায় যে মারাত্মক ক্ষতি হলো, সে বন্যার উপদ্রুত এলাকাগুলোতে যে স্থানীয় সরকারের কাঠামোটা টোটালি নড়বড়ে হয়ে গিয়েছে, সেজন্য কিন্তু এখানে ত্রাণ পৌঁছানো, মানুষের কাছে এসে পৌঁছানো কিন্তু বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপারে দাঁড়িয়েছে।
তো এইসব জায়গায় কিন্তু সরকার, সেনাবাহিনী, আপনার মানুষের দান, এগুলো কিন্তু কিছুটা সমন্বয়হীনতা হয়েছে। মানুষ অনেক কষ্টে আছে। একটা প্রায় আমার তো মনে হয় যে ফেনী কুমিল্লা অঞ্চলে 50-60 লক্ষ মানুষ কিন্তু মারাত্মকভাবে তারা একেবারেই পথে বসে গিয়েছে। তাদের কিছু নেই, ঘরও নাই, থাকার জায়গা নাই। অনেকে অবস্থাশালী লোক, কিন্তু তারা এখন রাস্তায় দাঁড়িয়ে গেছে, কারণ তাদের কাছে প্রাণ বাঁচাবার মতো উপকরণও কিন্তু নাই। জি, বুঝতে পেরেছি। আমরা একটু ডক্টর হাসনাত আলী আপনার কাছে আসতে যাচ্ছি যে আমরা শুনছিলাম আসলে তো মানে এই যে এখনকার যে বাস্তবতা, মানে সেখানে আমরা দেখেছি যে বন্যার ত্রাণের সময়ও যেই সব পণ্য ত্রাণ হিসাবে দেয়া হচ্ছিল বা এখনো দেয়া হচ্ছে, তাদেরও অনেক পণ্যের দাম আমরা সেগুলোর মধ্যেও দেখেছি বেড়ে গেছে। তো এই যে টেন্ডেন্সি আসলে মানে এটা থেকে ব্যবসায়ীদের বের করে আনা বা এই বর্তমান বাস্তবতায় আসলে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে করণীয় কি, আপনার কি পরামর্শ? ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ সহ আলোচক এবং যারা এই শোটা এখন দেখছেন তাদের সবাইকে। দেখেন, দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও বিগত পতিত সরকারের যে বৃদ্ধির যে ধারা ছিল সেই জায়গায় থেকে বোধহয় আমরা অনেকটা স্বস্তিদায়ক অবস্থায় এই মুহূর্তে আছি। স্বস্তিদায়ক আছি তার অন্যতম কারণ হলো যে একটি পণ্য যখন ধরেন আমি যদি ধরি যে বগুড়াতে সেখানে পর্যাপ্ত সবজি হয়, সেই ট্রাকটা যখন ঢাকা পর্যন্ত কারওয়ান বাজার পর্যন্ত পৌঁছে তখন পথে পথে যে চাঁদাটা দেওয়া হতো সেই চাঁদার পরিমাণটা কিন্তু এখন নাই বললেই চলে। অতএব সঙ্গত কারণে আপনি দেখবেন যে অনেক দ্রব্যমূল্যের বাজার কিন্তু স্থিতিশীল আছে। এটা কিন্তু কোনোভাবেই স্থিতিশীল থাকতো না যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষমতায় না থাকতো। কারণ এক ধরনের অসাধু ব্যবসায়ী যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক লেবাস ব্যবহার করে সিন্ডিকেটেড ওয়েতে একটা সকালবেলা টেলিফোন করে খাতুনগঞ্জে যে চালের কেজি আজকে কত হবে, ডিমের আলি কত হবে, বা ডাল কত হবে, চিনি কত হবে, লবণ কত হবে, এটি কিন্তু রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এক ধরনের সিন্ডিকেশন ছিল। সেই সিন্ডিকেটের দৃশ্যমান কোনো অবস্থা কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি না। এটি একটি সুখকর দিক। আর বন্যার যে কথাটা বলছেন, বন্যা হলে হ্যাঁ সঙ্গত কারণে মরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে, সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে। সেখান থেকে এখন সরকারের যে করণীয়, কৃষি মন্ত্রণালয় বা কৃষি অধিদপ্তর যারা আছে তারা এই বন্যার পানি সরে যাওয়ার সাথে সাথে তারা যেন বীজ, সার, কীটনাশক এটি যেন খুব খুব সহজলভ্য করে দেওয়া যায়, তাহলে কৃষক কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে। আপনি দেখেন, আপনি মূল্যস্ফীতির কথা বলছেন, মূল্যস্ফীতি তো সরকারি হিসাবে এপ্রিলে আমরা দেখলাম খাদ্য মূল্যস্ফীতি এটা 10.22%, যেটা পরের আগের মাসে ছিল ধরেন মার্চে সেটা ছিল 8.8%। তাহলে মূল্যস্ফীতি কিন্তু বাস্তবে এটা কিন্তু খাদ্য মূল্যস্ফীতি আরো অনেক বেশি। এর অন্যতম কারণ হলো জুলাইতে খাদ্য মূল্যস্ফীতি 14% হয়েছে। হ্যাঁ, এখন বাস্তবতা হলো যে আপনি দেখেন 1 বছরে 3 বার আপনি বিদ্যুতের দাম বাড়িয়েছেন, 14 বছরে 12 বার বিদ্যুতের দাম বাড়িয়েছেন ভোক্তা পর্যায়ে। এর ফলে কি হলো, প্রত্যেকটি কৃষি পণ্যের উৎপাদন ব্যয় কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং এই যে টাকা পাচার, ব্যাংক থেকে লুটপাট হওয়া, খেলাপি ঋণের পরিমাণ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি, মাথাপিছু ঋণের পরিমাণ বেশি, এবং এই যে বিদেশে হাজার হাজার কোটি টাকা যে পাচার হয়ে গেল বৈধ চ্যানেলে, অবৈধ চ্যানেলে, ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে, এখানে যে সুশাসনের একটি বড় অভাব। এবং সুশাসন যদি থাকতো তাহলে আমার দেশের এই রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা পার হয়ে যাওয়ার কথা নয়। বাংলাদেশ ব্যাংক ছিল, দুদক ছিল, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ছিল, সমস্ত চোখকে ফাঁকি দিয়ে এই টাকা পাচার করা সম্ভব নয় যদি সেখানে রাষ্ট্রীয় সহযোগিতা না থাকতো, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকতো। এই যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেল, এত সম্পদের মালিক হলো, এগুলো রাষ্ট্র জানে না, এটা বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ নাই। আজকে এখানে আমি অফলাইনে শুনতেছিলাম, দেখেন এখনো আমরা আশা করতে চাই যে ব্যবসায়ীরা সরকারি সহযোগিতা পাবে, কারণ আমার কর্মসংস্থান যদি না হয় তাহলে এই যে মূল্যস্ফীতি এটা কিন্তু বাড়বে। তাহলে আপনি যদি কর্মসংস্থান তৈরি করতে চান, আপনি তো ঋণ করে এই সরকার গত 18টি বছর ঘি খাওয়ার চেষ্টা করেছে। ডক্টর হাসনাত আলী, আপনি বলছিলেন দ্রব্যমূল্য পরিস্থিতি এবং ব্যবসায়ীদের নানা অনিয়ম দুর্নীতির কথা। তো আমি একটু বিষয় জানতে চাচ্ছি যে মানে আপনার পরামর্শ কি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় কি একদম দ্রব্যমূল্য পরিস্থিতি যদি আমরা সহনীয় পর্যায়ে আনতে চাই? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনার উদ্যোগ কিন্তু ইতিমধ্যেই সরকার শুরু করেছে। আপনি দেখেন জ্বালানি তেলের দাম কমানো হয়েছে,
তারপরে এখন যে কাজটি করা দরকার সেটা হলো যে ব্যবসায়ী ক্ষেত্রে যে অলিখিত একটি ব্যয়, মানে এই যে চাঁদাবাজি, অলিখিত চাঁদাবাজি, সেই চাঁদাবাজিটি অনেকটা কিন্তু কমে এসেছে বলেই কিন্তু মনে হয়। এবং বিপণন ব্যবস্থার মধ্যে বা উৎপাদন যেখানে হয় সেখান থেকে ভোক্তা পর্যায়ে যাওয়ার জন্য যে ধরনের চাঁদাবাজির একটি দুর্বৃত্তায়ন আমরা দেখেছি, সেই দুর্বৃত্তায়ন যে বন্ধ হয়েছে এটাকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে। 2 নম্বর কথা হলো যে স্টেক হোল্ডার যারা আছে, এই যে অর্থটা ব্যাংক থেকে পাচার হয়ে যাওয়া বা ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে কৃত্রিমভাবে পণ্যের দাম বৃদ্ধি করে জনগণের বা ভোক্তা পর্যায়ে একটা চাপ সৃষ্টি করা, এখানে কিন্তু আমাদের বিপণন ব্যবস্থা কিন্তু বাংলাদেশে খুবই দুর্বল। যে আমার পণ্য উৎপাদন জায়গা থেকে ভোক্তা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে যে পরিবহন ব্যয়, তারপরে আমার অন্যান্য যে আনুষঙ্গিক ব্যয়গুলো আছে, এই ব্যয়গুলা অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র লুটপাট করার জন্য। দেখেন, আপনি একটা কথা বলি, আজকে পদ্মা সেতুর কথা বলছেন, এই পদ্মা সেতু আমি দেখছিলাম এখানে বসে, যে পদ্মা সেতুতে আমাদের ব্যয় হয়েছে প্রায় 30,000 কোটি টাকা, 30,193 কোটি টাকা। আমি দেখছিলাম যে চায়নাতে সে একই দৈর্ঘ্যের একটি পদ্মা সেতু সেটা তৈরি করেছে মাত্র $1.05 বিলিয়ন। তাহলে যদি এই পদ্মা সেতুর ব্যয়টা যদি কম হতো, তাহলে আমাদের কিন্তু টোলটা কম হতো, তাহলে পরিবহন ব্যয়টা কিন্তু কম হতো। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভোগায়। তারপর আপনি মেট্রো রেলের কথা বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বলেন, তারপর আমাদের পতেঙ্গাতে যে টানেল হলো, প্রত্যেকটা মেগা প্রজেক্টে মেগা মেগা দুর্নীতি হয়েছে। সেদিন পত্রিকায় দেখছিলাম যে পতিত সরকারের একজন উপদেষ্টা বলছিলেন যে সরকার এই মেগা প্রকল্পগুলো করতে বেশ উৎসাহী, এবং মেগা প্রকল্পগুলো করতে যে কি হয়েছে, মাথা পিছু ঋণের পরিমাণ কিন্তু 96,000 কোটি, 96,000 টাকা এই মুহূর্তে, যে আজকে জন্মগ্রহণ করছে তারও। এবং দেখেন, এই বছরে যে বাজেট দিল সরকার, সেই বাজেটে শুধুমাত্র ঋণ বাবদ সরকারকে ব্যয় করতে হবে 1,37,000 কোটি টাকা, এবং টোটাল বাজেটের 22%, সবচেয়ে বেশি পরিমাণে। এই যে ঋণ করে যে ঘি খাওয়ার একটা প্রবণতা এবং এখান থেকে যে অর্থ তছরূপ, সেই জায়গায় দেখেন এবারও এই বাজেটটাকে আমাদের বোধহয় রিভাইজ করা দরকার এবং কাটছাট করা দরকার। কারণ 2,56,000 কোটি টাকা আমাদের ঘাটতি বাজেট, এর মধ্যে 1,33,37,000 টাকা শুধুমাত্র ব্যাংকিং চ্যানেল থেকে, অভ্যন্তরীণ ব্যাংকিং চ্যানেল থেকে ঋণ করতে হবে। তো যদি অভ্যন্তরীণ ব্যাংকিং চ্যানেল যদি ঋণ করে সরকার, তাহলে সরকার যে দেশীয় যে বিনিয়োগগুলো হওয়ার কথা, ছোট ছোট বা মাঝারি যে বিনিয়োগগুলো, এই বিনিয়োগের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ তারল্য কিন্তু এই ব্যাংকের কাছে থাকবে না, এবং সেটা কিন্তু ইতিমধ্যেই দৃশ্যমান। আমরা এলসি খুলতে পারি না, আমরা ডলার দিতে পারি না, ডলারের দাম টাকার সাথে মূল্যমান অনেক বেশি গ্যাপ হয়ে গেছে। এই সার্বিক বিষয় ব্যবসায়ী বান্ধব একটি চিন্তা ভাবনা থেকে আমার মনে হয় সার্বিক আর্থিক পরিকল্পনা এটাকে ঢেলে সাজানো দরকার। তবে এর জন্য শুধুমাত্র সরকারকে বললে তো হবে না, ব্যবসায়ীদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। গত 14-15 বছর ব্যবসায়ী সম্পাদের মুখ চেনা কিছু মানুষ যেভাবে লুটপাটে সরকারকে সহযোগিতা করেছে, নিজেরা লুটপাটের ভাগিদার হয়েছে। যদি আপনি শেয়ার মার্কেটের কথা বলেন, একজন দরবেশ 96 সালে শেয়ার মার্কেটকে ধ্বংস করে দিল। আপনার আমার মতো কত মানুষের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। এই প্রসঙ্গে আপনার কাছে আসবো একটু পরে। আমরা একটু আব্দুল হক, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ডক্টর হাসানাত আলীও বলছিলেন এই যে আর্থিক খাতের অনিয়ম এবং দুর্নীতির কথা। সেক্ষেত্রে ব্যাংকিং খাতে আমরা দেখছি যে নতুন গভর্নর এসেছেন এবং তিনি বেশ কিছু উদ্যোগও নিচ্ছেন। তো এই জায়গাটা আসলে এই দীর্ঘদিন ধরে যে অনিয়ম বা ব্যাংকিং খাতের অবস্থা, বা বেসরকারি খাতে আপনারা যারা কাজ করেন, মানে তারা আসলে ব্যাংকের সহযোগিতা বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে বা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কতটা পাচ্ছেন, বা এই মুহূর্তে আপনাদের দৃষ্টিতে ব্যাংকগুলোর অবস্থা কি? অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়টা নিয়ে অনেকদিন থেকে কাজ করছিলাম। ব্যাংকিং খাতের, বিশেষ করে ইসলামী ব্যাংকের যে ঘটনাগুলো, আমি বহু আগে থেকে এই জিনিসটা ওয়াচ করছিলাম এবং আমি কিছু জিনিস ভেতরের বিষয়ে কিছু জানি। তো যেটা প্রফেসর সাহেব বলেছেন, অ্যাকচুয়ালি ইসলামী ব্যাংকে যা ঘটেছে, শুধু ইসলামী ব্যাংকে, সেটা আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা আর আছে কিনা আমার জানা নেই। যেটা তারা সমস্ত ডিপোজিটরদের টাকা আপনার, তারপরে হলো টাকা ছাপিয়ে যখন গভর্নমেন্ট দিল তাদেরকে, অন্যান্য ব্যাংকগুলোকে একদিনে তারা সমস্ত টাকা উইথড্র করেছে এই মালিক পক্ষ আসাম গ্রুপ। এবং তারা কি করেছে, তাদের গ্রামের লোকদেরকে একটা ই-টিন, একটা ট্রেড লাইসেন্স বানিয়ে তার নামে শত শত কোটি টাকা লোন নিয়েছে। তাকে দিচ্ছে মাসে 30,000, 40,000, 50,000 টাকা করে তাকে দিচ্ছে। সে বসে আসে, মাস শেষে বেতন নেয়। এই যে অভিনব ব্যাপার, এটা যখন জানা যাবে, জনগণ জানবে, তখন মানে বিশ্বাস করতে পারবে না যে কী ঘটেছে এখানে। অতএব এই ব্যাংকগুলো কিন্তু প্রায় তাদের কাছে ডলার তো দূরের কথা, টাকাও নাই, টাকাটাও মেনটেন করতে পারছে না।
ফলে এই ব্যাংকগুলোই আমাদের জন্য, আমাদের নতুন গভর্নর সাহেবকে আমি অভিনন্দন জানাই, কারণ তিনি অনেক উঁচু মানের একজন অর্থনীতিবিদ এবং তিনি নেওয়ার পরপরই বাজারে একটা আস্থা উনি তৈরি করতে পেরেছেন, সেই জন্য ওনাকে অবশ্যই অভিনন্দন জানাবো। কিন্তু ক্ষতির পরিমাণ কিংবা এই গর্ত কত গভীর আমি জানি না তিনি অনুমান করতে পারছেন কিনা, এবং তার রেমেডি কী হবে, যেটা আমার মনে হয় যে আমাদের অর্থনীতিবিদরা বলতে পারবেন। বাট আমরা যেটা বুঝতে পারছি বাজারে, যে আমরা টাকা পাচ্ছি না, আমরা এলসি খুলতে পারছি না, আমরা যাদের ইন্ডাস্ট্রি আছে ছোটোখাটো ইন্ডাস্ট্রি, তারা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল পাচ্ছে না। আর এইসব ব্যাংকে যারা ক্লায়েন্ট, তারা তো একেবারেই মারাত্মক বিপর্যস্ত। তারা কি করে বেতন দেবে ওয়ার্কারদের? এখন ওইসব ব্যাংকের পে অর্ডার কেন্দ্রীয় ব্যাংক আদেশ করে বন্ধ করেছে, ওদের পে অর্ডারও গ্রহণ করা হবে না। তাহলে এই ব্যাংকে যাদের লিমিট ছিল, সেখানে কিন্তু হাজার হাজার ওয়ার্কার আছে, হাজার হাজার মানে এত সব এন্টারপ্রাইজ এখানে লোন নিয়েছে, তারা কি করে চলবে? এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। কিন্তু এখন এটা কিভাবে সমাধান করবে সেটা হয়তো, এই বিষয়টা নিয়ে মানে আপনারা এই বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ করছেন কিনা? আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংকের নজরে এনেছি। আমি আজকেও বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম, ইসলামী ব্যাংকের একটা গ্রাহক ফোরাম করা হয়েছে, তার পক্ষ থেকে আমি গভর্নর সাহেবের কাছে কিন্তু স্মারকলিপি আজকেও দিয়ে এসেছি, যে আমরা মনে করছিলাম যে ইসলামী ব্যাংক যাদের মালিকানায় ছিল, যাদের মালিকানায় একসময় এটা দেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে ভালো ব্যাংক হয়েছিল, তাদেরকে দেয়া হলে তাদের কাছ থেকে যেভাবে নিয়েছে রাষ্ট্রীয় এজেন্সিকে ব্যবহার করে, সেটা ছিল ন্যাক্কারজনক এবং পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম এরকম ঘটনা আর ঘটছে কিনা জানি না, যে রাষ্ট্র এইভাবে ডাকাতের মতো নিয়ে নিল। এখন রাষ্ট্রেরই উচিত হবে যার থেকে নিয়েছে তাদেরকে আবার দেওয়া। তারা কিন্তু আস্থা আনতে পারবে, রেমিটেন্স আনতে পারবে, তারা এটাকে অনেক ভালো করতে পারবে, তারা প্রমাণিত। ফলে নতুন যে ডাইরেক্টর করেছে ভালো কথা করেছে, বাট তাদেরকে দেওয়া হলেই কিন্তু আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। এবং তারা প্রমাণ করেছে যে তারা এই দেশে, এই বাংলাদেশেও এত বৃহৎ একটা ব্যাংক তৈরি করতে পেরেছে, এবং মানুষের আস্থা, রেমিটেন্স, এমপ্লয়মেন্ট এবং একটা দক্ষ জনশক্তি সবটাই। সেখানে 10,000 লোক অ্যাসালম গ্রুপ এনে ঢুকিয়েছে, যেটা ব্যাংকিং আইনে যেভাবে পরীক্ষা নিতে হয় এগুলো বাদে সব নিজের লোক। অর্থাৎ এইভাবে কিন্তু ব্যাংকিং সেক্টরটাকে পর্যদস্ত করে ফেলা হয়েছে। এইটা এই সরকারের জন্য তো বটেই, আমাদের গোটা জাতির জন্য এটা চ্যালেঞ্জের ব্যাপার হবে। আমাদের সবাইকে সচেতন হতে ব্যাপারে। আমি জানি না আমাদেরকে সরকার কি করতে বলবে, যে আমরা কী করে ইন্ডাস্ট্রিগুলো চালাবো, ব্যবসা কী করে চলবে। অতএব এখানে অনেকগুলো ব্যাংকে কিন্তু চালু রাখার কোনো মানে স্কোপ কিন্তু না, এগুলোকে বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় কিন্তু থাকবে না। ফলে সেখানে যে এমপ্লয়মেন্ট আছে, সেখানে যে ডিপোজিট আছে, সেসব ব্যাপারেই করতে হবে, বাট উত্তমভাবে বন্ধ করে দেওয়া না। আচ্ছা, ঠিক আছে। এই বিষয়গুলোতে আমরা দেখছি যে সেন্ট্রাল ব্যাংক থেকে অনেক ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে আমরা দেখছি যে অনেক ব্যাংকেরই বোর্ড ভেঙে দেওয়া হচ্ছে, নতুন বোর্ড দেওয়া হচ্ছে। তফিল ইসলাম খান, মানে উদ্যোগগুলো যেগুলো নেওয়া হচ্ছে ঠিক আছে কিনা, বা সামনে করণীয় কি, আপনাদের পরামর্শ কি? আমি মনে করি যে এটা প্রাথমিক উদ্যোগ হিসেবে এটা ঠিক আছে। কেন বলছি, কারণ হলো যে প্রাথমিক তো হলো যে এই ব্যাংকগুলো খুবই কঠিন পরিস্থিতির ভিতরে আছে, তার মালিকানার ভেতরে তো গলদ আছে। কারণ এটার স্পষ্টতইভাবে বিভিন্ন সময়ে আপনাদের রিপোর্টেও এসছে, এটা আমরা বিভিন্ন সময়ে ইহের ভিতরে আছি। কেন্দ্রীয় ব্যাংকেও ওনারা অজানা আছে তা আমি মনে করি না। কেন্দ্রীয় ব্যাংকের যারা কাজ করেন তারা জানেন যে এইটার মালিকদের যোগ সাজসেই এই ঘটনা ঘটেছে। দেখেন, একটা ব্যাংক অন্যান্য আর্থিক বা অন্যান্য কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মতো না। ব্যাংকের সাথে অন্য ব্যবসা প্রতিষ্ঠানের পার্থক্য হলো যে অন্য ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে নিজেদের পুঁজিটাই বড় থাকে, যারা উদ্যোক্তা থাকেন তার সাথে উনি ঋণ নেন। এখন ব্যাংকের নিজেদের উদ্যোক্তাদের যে পুঁজি, এটার অঙ্ক কিন্তু অনেক কম, কিন্তু ওনারা আমানত সংগ্রহ করেন এবং আমানত দিয়ে কিন্তু তারা ব্যবসাটা করেন। সুতরাং ব্যাংকে আপনার অনেক বেশি রেগুলেশনের দরকার হয় যেন এই আমানতকারীর অর্থ এটা ঠিকমতো ব্যবহার করা হয়। কারণ আপনি একটা ব্যবসা যদি খোলেন, আপনি এটা যদি ফেল করেন, এটা আপনার অর্থ চলে যাবে, এটা দায়িত্ব আপনার, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এটা করা যাবে না। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে ব্যাংকের ভেতরে যেইভাবে এইটার খারাপ হয়েছে, এমন যদি হতো যে এটা অদক্ষতার কারণে হয়েছে, ওনারা চালাইতে পারেন নাই, তাহলে আপনি একটা চট করে মানে এটার কিছু রেমেডি নিলে হয়তো এটা ভালো হতে পারে, যে এফিসিয়েন্সি গেইন করলেন আপনি।
আসলে তো এই মালিকানা হাত বদল করা হয়েছে বা মালিকানা নিয়ন্ত্রণ করা হয়েছে এইটা লুটপাট করার জন্য। এটা তো এখন পরিষ্কারভাবেই সামনে চলে আসছে। না না হলে আপনার একটি গ্রুপের মালিকানার সবগুলো ব্যাংকের পরিস্থিতি কীভাবে খারাপ হয়? হ্যাঁ, তো এবং এতগুলো প্রতিষ্ঠানও কিভাবে এই গ্রুপের হাতে গেল, এটা তো যাওয়ার কথা না। স্বাভাবিক যে ব্যাংকিং নিয়ম কানুন আছে তার ভিতরে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে প্রথমটা হলো যে মালিকানার পরিবর্তনের মাধ্যমে একটা আস্থার পরিবেশ তৈরি করার দরকার হয়েছে, এবং ব্যাংকগুলোর অ্যাকচুয়ালি কতখানি আর্থিক পরিস্থিতি খারাপ এইটা নিরূপণেরও একটা দরকার আছে, কারণ যেই তথ্যপাত্র সামনে আসছে এইটা পরিপূর্ণ না। দ্বিতীয়, আমি মনে করি যে ওনাদের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অবশ্যই এখন চিন্তা করা হচ্ছে, সেটা হলো যে পরিস্থিতির একটা সার্বিক মূল্যায়ন করাটা দরকার। এখনও পর্যন্ত যেটা আছে যে ডেপুটি গভর্নরদের নিয়োগও এখন হয়নি, হয়তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গভর্নর সাহেব আছেন আহসান মাসুদ ভাই খুবই আমাদের শ্রদ্ধার ব্যক্তি, উনি এই বিষয়ের অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি, কিন্তু ওনার সার্বিক সহায়তার প্রয়োজন হবে, এটা একটা বিরাট কর্মযজ্ঞ। তো এই পরিস্থিতি একটা আমার মনে হয় পর্যালোচনা দরকার হবে, এবং উনি বলেছেন যে সামনে আমরা যেটা দীর্ঘদিন ধরে প্রায় 1 দশকের বেশি সময় ধরে আমরা দাবি করে আসছিলাম যে একটা ব্যাংকিং কমিশন করা দরকার, এবং ব্যাংকগুলোর দুর্বলতার পরিস্থিতিও বোঝা দরকার এবং বের হয়ে আসাটাও দরকার। ফলে কিছু পদক্ষেপ থাকবে যে সাময়িকভাবে এটাকে আপনি কিভাবে সামাল দিবেন। ব্যাংকিং কমিশনের ঘোষণা তো অন্তর্বর্তী সরকার দিয়েছে, কিন্তু এখনো গঠন হয়নি। তো আমি মনে করি যে এইটা অনেক বেশি স্বল্প থেকে মধ্যমেয়াদে বাস্তবায়নযোগ্য। ওটা অর্থনীতির বিষয়, ওটা হয়তো ব্যাংকিং সেক্টর পারছে না, তো কিছু বিষয় আসবে ব্যাংকিং, ওখানে হয়তো কিছু আসবে। তো আমারই হলো যে এটাকে গভীরভাবে দেখা যায়, এবং গভীরভাবে কেন আমি বলছি যে এইটা ঠিক খাত ভিত্তিক পর্যায়ে দেখলেও হবে না, এটা প্রত্যেকটা ব্যাংকের আলাদা করে এখন আমরা যেটাকে বলি যে এইটা ডায়াগনোসিস করতে হবে। আমরা এই রোগ হলে যেরকম বিভিন্ন টেস্ট করে দেখা হয় না, যে ব্লাডের সিচুয়েশন কি আছে, হার্টের সিচুয়েশন কি আছে, এইটা করার প্রয়োজনীয়তা হয়েছে। এবং তারপরে এটা আমার ধারণা যে একটা স্ট্র্যাটেজিক যেই ডাইরেক্টিভসগুলো এটার পরে আসতে পারে, কেস টু কেস আগাতে হবে অবশ্যই, কারণ সব ব্যাংকের পরিস্থিতি এক না। আর একটা হয়তো কিছু আছে যে সার্বিকভাবে খাতভিত্তিক পদক্ষেপ আছে, আর কিছু আছে হলো যে আপনার ব্যাংকের পরিস্থিতি বিবেচনা করে এটাকে নেওয়া হবে। কোনোটায় হয়তো খুব দ্রুত অ্যাকশন লাগবে, কোনোটা হয়তো একটু সময় দেওয়া যাবে। তো ওই পরিস্থিতিটা লাগবে, এবং সহায়তা পাওয়ার জন্য যে এই ধরনের রিভাইভ করার জন্য যে সহায়তা, এইটার জন্য মালিকানার ভেতরে একটা দুর্বৃত্তায়নের যে পরিস্থিতি তৈরি হয়েছিল এটা থেকে বের হয়ে আসাটা জরুরি ছিল। ডক্টর হাসানাত আলী, আমরা একটু জানতে চাচ্ছি যে মানে আমরা বোঝাই যাচ্ছে যে বিগত বছরগুলোতে আসলে এই অনিয়ম যাদের দেখার কথা ছিল, বাংলাদেশ ব্যাংকের সেই নজরদারিতে অনেক ঘাটতি ছিল। তো আগামী দিনে আসলে সেই বিষয়গুলো কিভাবে এনশিওর করা সম্ভব? দেখেন, আমি শুধু এতটুকু বলতে চাই যে এখন পর্যন্ত যা হয়েছে সেটা সমালোচনার মতো নয়। তবে আমি এটা দেখতে চাই যে যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক এই টাকা পাচারের জন্য দায়ী, শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের কোনো একটি অংশ দায়ী, বিষয়টা এমনভাবে হালকাভাবে নিলে বোধহয় হবে না। ব্যাংকিং কমিশন, এটা আবার দীর্ঘদিন ধরে বলার চেষ্টা করছি, এটা দ্রুত হবে। এবং ব্যাংকিং সেক্টরে যে এটা তো অব্যবস্থাপনা বলবো না, এটা হলো একেবারেই অপশাসন ছিল ব্যাংক আর্থিক সেক্টরে। সেই অপশাসনের ফল কিন্তু আজকে আমরা ভোগ করছি। আমার একজন যে ব্যবসায়ী মুরব্বী বললেন যে ভয়ঙ্কর নভেম্বর নামে একটা প্রথম আলোতে নিউজ হলো। সেই ভয়ঙ্কর নভেম্বরে একদিনে 30,000 কোটি টাকা রাতের অন্ধকারে ইসলামী ব্যাংক থেকে চলে গেল। একটা মৌলভিত্তির ব্যাংক তো 7টা ব্যাংকের মালিক কি করে হয়? এবং শুধু এইটুকুই তো নয়, আপনি যদি চিন্তা করেন প্রত্যেকটি ব্যাংক, আপনি আইএফএফসি ব্যাংকের কথা বলেন, আপনি যে শিকদার গ্রুপের ব্যাংকের কথা বলেন, আপনি তারপরে আমাদের বেসিক ব্যাংক, একজন বাচ্চু সাহেব 60টি মামলা তার বিরুদ্ধে, একজন বাচ্চু সাহেব সে পুরো ব্যাংকটাকে খেয়ে ফেলে দিল, 4,000 কোটি টাকা নিয়ে গেল, বিচার হলো না। তারপর আমাদের হলমার্ক বলেন, বিসমিল্লাহ বলেন, বেসিক বলেন, অ্যানোনটেক্স বলেন, থার্মেস গ্রুপ বলেন, এবং অতি সম্প্রতি আপনি অবাক হয়ে যাবেন যে 4টি গ্রুপ, নাসা গ্রুপ, এস আলম গ্রুপ, তারপর অ্যানোনটেক্স, এদের 4টে গ্রুপের প্রায় 14,000 কোটি টাকা, 14,000 প্লাস, সেখান থেকে 6,000 কোটি টাকা শুধুমাত্র সুদ মওকুফ করেছে। অবশ্য বাংলাদেশ ব্যাংকের যে প্রজ্ঞাপন আছে সুদ মওকুফ করার কি কি কারণ থাকে, 4টি কারণ, তার ধারের কাছেও নাই। তার মানে এক ধরনের লুটপাট। এখন শুধুমাত্র আমি এই ব্যাংকগুলার পরিচালনা পর্ষদ ভেঙে দিলাম, এটি কিন্তু রেমেডি না। মানুষ দেখতে চায় এই যে
তাজা প্রাণ ঝরে গেল, রক্তের গন্ধ এখনো পাওয়া যায়, বাতাসে নাক দিলে আমরা হত্যার গন্ধ পাই, মা হারা সন্তানের চিৎকার পাই, সেটার পরিণতি আমরা দেখতে চাই যে যারা এই সমস্ত লুটপাটের সাথে জড়িত ছিল আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে এবং দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। যদি বিচার করা না যায়, আইনের আওতায় যদি না যাওয়ায়, শুধুমাত্র এই ধরনের আপনি কমিশন বলেন, রিফর্ম বলেন, শ্বেতপত্র বলেন, কোনোটা খুব ফল দেবে না। কারণ যদি অপরাধীর যদি শাস্তি না হয়, তাহলে ভবিষ্যৎ আগামীতে যারা স্বপ্ন দেখে বা অপরাধী একই অপরাধী করবে, এটা কিন্তু চলমান থাকবে। অতএব আর্থিক সেক্টরটাকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। এবং যদিও আসার কথা হলো যে এই সরকার দায়িত্ব গ্রহণ করার পরে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে এবং রেমিটেন্স কিন্তু আসছে, এটা প্রায় $2 বিলিয়ন ছেড়ে গেছে এই কয়েকদিনের ভেতরে, এটি একটি সুখবর। এখন এই আর্থিক যেটা আসছে, এটা যদি ব্যবহারটা যদি নিশ্চিত করা হয়, মানে সুব্যবহারটা নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু আস্থার সংকটটা কমবে না। এখন পর্যন্ত ব্যাংকগুলো যত সংস্কারের কথাই বলি, এই অল্প কয়েকদিনে 5 লাখ টাকার বেশি বোধহয় সর্বশেষ দেখলাম যে 5 লাখ টাকার চেক দিলে টাকা দেওয়া যাবে। তার মানে ব্যাংকগুলো এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। আপনি ডাইরেক্টরকে বের করে দিলেন, কিন্তু এই ডাইরেক্টররা যে এই সমস্ত টাকা 1,82,000 কোটি টাকা, বাস্তবে এটা 5 লক্ষ কোটি টাকার মতো হয়ে গেছে খেলাপি ঋণের পরিমাণ। যখন 82 সনে 2008 সনে যখন নির্বাচন আওয়ামী লীগ দায়িত্ব নেয়, তখন এই খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,000 কোটি টাকা। সেটা কি করে সরকারি হিসাবে 1,82,000 কোটি টাকা হলো? এটা তো রীতিমতো লুটপাট, রীতিমতো চুরি, রীতিমতো ডাকাতি, এবং এটি তো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার সহযোগিতা এবং সমর্থন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। সংস্কার চলুক। আপনার পরামর্শটা একটু জানতে চাচ্ছি যে মানে এই মুহূর্তে নতুন গভর্নর এসেছে, একটা নতুন স্পিডে কাজ শুরু হয়েছে, অনেক কারেকশন নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, সরকার ব্যাংক কমিশন গঠন করতে যাচ্ছে, মানে এই মুহূর্তে আসলে করণীয় কি এই আর্থিক খাতের জন্য? না, করণীয়টা হলো ব্যাংকিং কমিশন দ্রুত করতে হবে এবং দ্রুত করে এই আর্থিক সেক্টরের অনিয়মগুলো চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে কোনটা সমাধানযোগ্য কোনটা সমাধানযোগ্য নয়, আদৌ ব্যাংকগুলো টিকে থাকবে নাকি এগুলো মার্জ করা যাবে, এই ধরনের একটি রোড ম্যাপ আর্থিক সেক্টরের বোধহয় খুব দ্রুত হওয়া দরকার। সময় কিন্তু খুব বেশি নেই, কাজ কিন্তু অনেক। আরেকটি কথা, এই যে বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত কর্তা ব্যক্তিরা চেয়ে চেয়ে দেখলেন রিজার্ভ পাচার হয়ে গেল, টাকা সোনা তামাতে পরিণত হয়ে গেল, এরা তো ক্রিমিনাল। এই সমস্ত ক্রিমিনালদেরকে সাইড বাই সাইড আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক স্পিডি ট্রায়াল করে অথবা বিশেষ অধ্যাদেশ জারি করে এদেরকে আইনের আওতায় আনতে হবে, যেন ভবিষ্যতে কোনো একটি মানুষ এই পাবলিক যে পকেট থেকে যে টাকাগুলো ব্যাংকে তারা রাখে, এই টাকার জন্য নয়ছয় করতে না পারে, সেটা যদি নিশ্চিত করা যায়, মানে আইনের শাসন বা সুশাসন। আপনি দেখেন আরেকটা জিনিস, বাংলাদেশি বোধহয় একমাত্র দেশ ট্যাক্স জিডিপি রেট এখনো বোধহয় 10-এর নিচে। তাহলে এই যে ঢাকা শহরে যদি আপনি চলাফেরা করেন, আপনার কি মনে হবে যে মাত্র এই যে 40,000 বা 1 লক্ষ বা 40 লক্ষ লোকজন শুধুমাত্র ট্যাক্স পেয়ার? এই যে টিন নাই, আমরা ট্যাক্স দিই না, সুদ মাফ করি, 5,000 টাকা কৃষি ঋণের জন্য কৃষকের কোমরে দলিল লেগে আপনি জেলখানায় দেন, রিমান্ডে দেন, অথচ এই যে 10,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা লোপাট করে নিয়ে যায়, কারো গায়ে স্পর্শ পর্যন্ত করা যায় না। এখনো এই দুর্নীতি দমন কমিশন আছে অতর্ব, এবং দুর্নীতির সহযোগীকারী দুর্নীতি কমিশন আছে, যাদেরকে এখনো রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দেওয়া হয় আপনার আমার ট্যাক্সের। কি কারণে? যারা এতগুলো টাকা পাচার হয়ে গেল দেখলো না, যারা এই যে এতগুলো দুর্নীতি হলো, অনিয়ম হলো, টাকা পাচার হয়ে গেল, যারা দেখে না, তাদেরকে রাষ্ট্র কেন পে করবে? তাদেরকে আমার টাকা দিয়ে কেন পে করতে হবে? কেন এখনো এই জায়গাতে এই সমস্ত লোকগুলোকে সরে দেওয়া হয় না এবং তাদেরকে আইনের আওতায় আনা হয় না? যদি আমার এই স্বাধীন দুর্নীতি কমিশন যদি স্বাধীনভাবে কাজ করতো, অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে যদি আইনের আওতায় নিয়ে আসতো, 7টি মামলা হলো বাচ্চু সাহেবের বিরুদ্ধে, 1টি মামলা তো তাকে কেন গ্রেপ্তার করা যেত না? বেগম খালেদা জিয়ার 2 কোটি টাকা কোনো তসরুপ হয়নি, এটা 7 কোটি 8 কোটি টাকা হয়ে গেছে। তার জন্য দুর্নীতি দমন কমিশনের আইনজ্ঞ বা উকিল সাহেবের যে রকমের লম্পঝম্প, জোবায়দা রহমানের কোনো তসরুপ হয়নি, অর্থ নাকি উনি দেখাননি, অপ্রদর্শিত হয়, এর জন্য ওনাকে তড়িঘড়ি করে 17 দিনের মধ্যে রাত্রেবেলা কোর্ট বসিয়ে আপনি সাজা দিলেন। অথচ এই যে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল, একজন মন্ত্রী 263টি বাড়ি খুঁজে পাওয়া গেল, সাবেক আমলাদের 100 বা বর্তমান আমলাদের 154টি বাড়ি আমেরিকায় খুঁজে পাওয়া গেল। তাহলে এই সমস্ত ডাকাতদের বা এই সমস্ত অর্থ লোপাটকারীদের আপনি এখন পর্যন্ত আইনের আওতায় আনেননি। কোন হিসাবে এখন পর্যন্ত এই বৈষম্য বিরোধী বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে, দুর্নীতি বিরোধী বাংলাদেশে, অপশাসন বিরোধী বাংলা তারা কোনো চেয়ার দখল করে আছে? এটা না আমাকে ভাবাই। অতএব প্রত্যেকটি ক্ষেত্রে যে একটি অপশাসন ছিল বা আর্থিক ক্ষেত্রে বা আমাদের ট্যাক্সিং মানে এনবিআর এর যে অব্যবস্থাপনা, দুর্নীতি, একজন এনবিআর এর পরিচালক, একজন আমাদের এনবিআর এর সদস্য আমাদের কি বলে যে এক ছাগল কাণ্ডের সাথে কতগুলো টাকার মালিক আমাকে বলেন তো?
কতগুলো টাকা, একজন ভদ্র মহিলা এনবিআর এর সদস্য, তিনি 10,000 কোটি টাকা না কত টাকা ট্যাক্স মাফ করে দিয়েছেন। এই যে সব রাঘব বোয়াল তৈরি হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, তারা কেন এখন পর্যন্ত আইনের আওতায় আসে না, জি কেন বুঝতে এখন পেরেছি, পর্যন্ত গ্রেপ্তার হয় না? জি বুঝতে পেরেছি, আপনি থাকুন, আমরা একটু তৌফিকুল ইসলাম খান, সবশেষ উনি যেটি বলছিলেন ছাগল কাণ্ডের কথা। আজকে আমরা একটি সিদ্ধান্ত দেখেছি সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব, যদিও এটি নিয়ম আছে 5 বছর পর পর, কিন্তু আসলে কেউ দিচ্ছিলেন না। মানে এই উদ্যোগটাকে কিভাবে দেখেন বা সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? একই রকম, এটা হলো যেটা বলে যে আপনার প্রথম একটা পদক্ষেপ তো নিতে হয়। তো প্রথম পদক্ষেপটা হলো যে সবাই সম্পদের বিবরণী দিবেন, হ্যাঁ, এবং কিন্তু আপনি তথ্য উপাত্তটা নিলেন, একটা হলো যে এটা কেউ দিতই না, কোনো জবাবদিহিতা নাই যে কেন দিলেন না বা কি। এটা একটা নিয়ম যেহেতু করা হয়েছে, নির্দেশ করা হয়েছে, এটার ব্যত্যয় হলে যে কোনো পদক্ষেপ আছে সেটা দৃশ্যমান ছিল না। তার মানে যারা দায়িত্বে ছিলেন তাদের কমপ্লিটলি এটার মানে কোনো আসলে সদিচ্ছা ছিল না এই ব্যাপারে কোনো একটা ভালো কিছু করার। তো একই রকমভাবে এইটা প্রাথমিক পদক্ষেপ হবে। তারপরে এই তথ্য উপাত্ত পাওয়ার পরে আপনি আসলে মানে এটা তো আসলে খুব ডিফিকাল্টও কিছু না। আপনি মানে আমি করদাতা হিসেবে বলতে পারি, আমি প্রতি বছরই দিই, কারণ আমার তো করের যে রিটার্ন দাখিল করতে হয়, সেই রিটার্ন দাখিল করতে হলে আমাকে এটা দিতে হয়, আমাকে না সবাইকে দিতে হয়। আপনি রিটার্ন দাখিল করার অর্থই হলো যে আপনাকে দিতে হবে। সুতরাং একই জিনিসটা যদি আমার সাবমিট করতে হয়, এটা খুব জটিল কোনো প্রক্রিয়া হবার কথা না। প্রত্যেক বিশেষত যারা বড় সরকারি কর্মকর্তারা রয়েছেন, মানে তারা তো এটা দেয়নি, দেয় না কেন কি মনে হয়? কারণ এটার কোনো জবাবদিহিতা নেই, প্রয়োজনীয়তা নেই। আপনি এটা না দিলে কিছু হয় না, হ্যাঁ। তো এই গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামোটাই তো ভেঙে গেছিল, হ্যাঁ, এবং এটা তো তৈরিই হয় না সেই অর্থে বাংলাদেশে। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে এটা প্রথমে সাবমিট হবে, কিন্তু তা একই সাথে আমার একটা পরিকল্পনা থাকতে হবে যেটা যদি সাবমিট হয়, সাবমিট হওয়ার পরে তারপরে কি হবে। কারণ মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হলো যে আমার দেশের ভেতরে একটা বিরাট অঙ্কের দুর্নীতি হয় এবং এইটার কারণে আমাদের সাধারণ মানুষের জীবন কি বলবো ওষ্ঠাগত। এবং সাম্প্রতিক সময় আমরা বেশ কিছু দুর্নীতির খবর দেখেছি এই সরকারি ঊর্ধ্বতন বেশ কিছু সাম্প্রতিক সময় কেন, এই কারণে এই বিষয়গুলোর দাবি একটা ছিল। ঐতিহাসিকভাবেই দেখেছি সাম্প্রতিক সময়ে এটার বিস্তার বাড়তে বাড়তে এই ক্যান্সার একেবারে সারা শরীর খেয়ে ফেলছে, হ্যাঁ। সুতরাং এইটা তো আমি বলতে হবে, এইটা তো কারণ প্রক্রিয়া এই তো অনেক আগেই ছিল এটা। কিন্তু দেখেন আমি এখনো বোধহয় দেখি নাই কোনো সময়ে কি বেঁধে দেওয়া হয়েছে। আমি যতটুকু সার্কুলার দেখেছি, বিস্তারিত আসেনি, খুব সংক্ষিপ্ত একটি বিজ্ঞপ্তি একটা সার্কুলার দিয়েছেন, রাইট, এটা একটা পরিপত্রের মতো এক লাইনে দেওয়া হয়েছে, কিন্তু কোনো সময় দিলেন না। তো আমি মনে করি যে এইগুলোকেও একটু ভালো করে দেখার দরকার আছে। আপনি একটা সময় বেঁধে দেন যে এইটা করবে, এবং তারপর একটা গাইডলাইনও এটা দিতে হবে যে উনি কার কাছে সাবমিট করবেন, কোন সময়ের ভিতরে সাবমিট হবে, এবং এইটাকে কিভাবে কম্পাইল করা হবে। এবং আমি বলবো যে এই ডেটাকে ডিজিটাইজড করার একটা পদক্ষেপ এটার ভিতরে থাকতে হবে, নাহলে আপনি অ্যানালাইসিস করবেন কীভাবে। আপনাকে আমি মানে বস্তা বস্তা কাগজ দিয়ে দিলাম, আপনি এটাকে কিভাবে দেখবেন। তো আপনি যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে থাকেন, তাহলে তো আপনার সম্পদের হিসাব বের করার জন্য আপনি সরাসরি এনবিআরের কাছে তথ্য চাইতেই পারেন, ওটা তো দুদক চায়, তাই না? তো সেইটা তো আর না। বিষয়টা হলো যে আপনি এটাকে আমরা বলি হলো রিঅ্যাক্টিভ মেজারের জায়গায় প্রোঅ্যাক্টিভ মেজার করা। আপনি নিয়মিত ভিত্তিতে যখন দিবেন এবং এইটাকে যখন আপনি নিয়মিত ভিত্তিতে অ্যানালাইসিস করবেন, তখন মানুষ এইটাকে একটু বিবেচনায় নিয়ে দুর্নীতি করার ক্ষেত্রে এক ধরনের ভয় পাবেন। আবার নিয়মিত ভিত্তিতে তিনি যেহেতু তথ্যপাত্র দিচ্ছেন, প্রকৃত অর্থে যদি তার এটার সাথে তার প্রকৃত সম্পদের কখনো ব্যত্যয় পাওয়া যায়, তার প্রতি পদক্ষেপ নেওয়াটা অনেক সহজ হয়। তো এইগুলো এই ইন্টেনশন থেকে কিন্তু এটা করা, এটার অর্থ এই না যে আপনার কী হয়। সো পরবর্তী পদক্ষেপগুলো কি হবে এইটাও স্পষ্টভাবে আমি মনে করি নীতি নির্ধারকদের জানাই দেওয়া উচিত, কারণ এটা হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা নির্ধারণ করবে। এবং এই ধরনের মেজারগুলো, হ্যাঁ, আপনি যখন থাকে তখন এটা দুর্নীতির ক্ষেত্রে প্রতিষেধক হিসেবে কাজ করে। তো আপনার দুই ধরনের মেজার আপনি নিতে পারেন। একটা হলো যে দুর্নীতি হয়েছে, আপনি এটাকে থামাতে যাচ্ছেন, আর একটা হলো আমরা প্রতিষেধক হিসেবে কিছু পদক্ষেপ নিই যেন দুর্নীতি করার ক্ষেত্রে মানুষ
ভয় পায় অথবা সংকোচ বোধ করে বা সে দ্বিতীয়বার চিন্তা করে। তো এই পদ্ধতিগুলোকে আমার মনে হয় যে পরিষ্কারভাবে আনা উচিত। এইটাকেও দীর্ঘদিনের নীতি সিদ্ধান্ত ছিল যে সরকার জনরোষের মধ্যে থেকে বিদায় নিতে হয়েছে, সেই সরকারও এই পদক্ষেপের কথা বলেছিলেন, কিন্তু কাজে হয় নাই। অন্তর্বর্তী সরকারকে যেটা প্রমাণ করতে হবে সেটা হলো সেটা এই ধরনের শুধু ডাইরেক্টিভস না, এটা বাস্তবায়ন হচ্ছে এবং নিয়মিত ভিত্তিতে আমি মনে করি যে ওনাদের তথ্য উপাত্ত সামনে আনা উচিত যে কত শতাংশ রাষ্ট্রীয় কর্মচারী এবং পারলে প্রতিষ্ঠান ধরে এইটার তথ্য দেওয়া যে আমার এই সরকারি প্রতিষ্ঠানের এত শতাংশ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং এই গ্রেডের সরকার কর্মকর্তা কর্মচারীরা এই বিবরণী জমা দিয়েছে। জি, বুঝতে পেরেছি। আব্দুল হক, আমাদের দীর্ঘ আলোচনায় আসলে ব্যবসায়ীদের সম্পৃক্ততার একটা বিষয় আসছে। ধরেন এসালমের কথাই যদি আমরা বলি, ব্যাংকিং খাতের এই দুরবস্থার জন্য সরকারের সাথে এক ধরনের লিয়াজু বা এই জায়গাগুলোতে আসলে ব্যবসায়ীদের যেই সংগঠনগুলো আছে, মানে সেই জায়গাটা তো আপনারা দীর্ঘদিন ছিলেন, মানে ব্যবসায়ী সংগঠনগুলো বা ব্যবসায়ী নেতারা এই যে দুরবস্থা আজকে আপনারাই সাফার করছেন, এলসি খুলতে পারছেন না, ব্যাংকের খারাপ অবস্থা, ইন্টারন্যাশনাল ট্রেডে সমস্যা হচ্ছে, কিন্তু ব্যবসায়ীরা কি এই জিনিসগুলো যখন হচ্ছে, এটা তো দীর্ঘদিন ধরেই টের পাওয়া যাচ্ছিল, ব্যবসায়ীরা বা ব্যবসায়ীর নেতারা কি তাদের ভূমিকাটা রেখেছিল এগুলোর প্রতিরোধে বা এগুলোর বিরুদ্ধে? এক কথা যদি জবাব দিই তাহলে রাখে নাই, বরং তারা কি করেছে, প্রতিযোগিতা করেছে কিভাবে সরকারের কাছে যাওয়া যায় এবং রাষ্ট্রীয় আনুকূল্য পেয়ে ফুলে ফেঁপে বড় হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, কিংবা ব্যাংকের মালিক হওয়া যায় ইত্যাকার করেছে। এটা করতে গিয়ে তারা ন্যূনতম যে ব্যবসার নীতি আদর্শ সেখান থেকেও কিন্তু তারা পালন করতে পারেননি, যার জন্য সরকারকে তোষণ করার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এটা হচ্ছে হ্যান্ডফুল অফ পিপল, অল্প কিছু লোক কিন্তু এই কাজটা করেছে এবং তারা রাজনৈতিক পরিচয়ে সারা দেশের সমস্ত চেম্বার অ্যাসোসিয়েশনগুলো প্রায় কিন্তু পলিটিসাইজড, রাজনীতিকদের দখলে, তারা রাজনৈতিক পরিচয় এগুলাকে এক ধরনের বড় বড় সংগঠন আমরা দেখেছি যে দিনের পর দিন নির্বাচনও হয় না, তখন নির্বাচনও নাই, ফলে জবাবদিহিটা মানে একদম নিচে, মানে উপরের থেকে মাথা থেকে নিচ পর্যন্ত। এর সুযোগে হয়েছে কি, টোটাল বিশাল জনগোষ্ঠী একটা কলোনির মতো নিচে পড়ে গিয়েছে এবং তাদের রক্ত শোষণ করে অল্প হ্যান্ডফুল অফ পিপল, সেটা প্রশাসনে আছে, পুলিশে আছে, পোশাকধারী আছে, পোশাক ছাড়া আছে, ব্যবসায়ী আছে, মানে এমনকি সিন্ডিকেট বিচারপতির মধ্যে দেখা গেছে, তারা কিন্তু ধরে নিয়েছিল এটাই হলো বাংলাদেশের নিয়তি এবং এভাবেই চলবে। কিন্তু এই যে বিপ্লব সাধিত হলো, এই বিপ্লবের চাহিদাটা কি, বৈষম্য বিরোধী বলা হচ্ছে, এটা ট্রান্সলেশন দরকার, এটা কিন্তু ব্যাপক ট্রান্সলেশন, এটাকে আমাদের ধারণ করা দরকার। আজকে যে দেশের সারা দেশে যে লক্ষ লক্ষ উদ্যোক্তা আছে তারা কিন্তু নিগৃহীত, তারা এই সুযোগও পায়নি। যেমন আজকে যেমন ধরেন যে মাছ উৎপাদন করতে যে লোকটা, এই বন্যা কিন্তু তার সব মাছ চলে গিয়েছে, ফলে তার গবাদি পশুগুলো মারা গেছে। এই যে ফেনী অঞ্চলে, কুমিল্লা অঞ্চলে কিন্তু গরু নাই, একদম নাই। তাহলে তাকে এখন কি দরকার, এই মুহূর্তে কিন্তু আর্থিক সাহায্য দেওয়া দরকার। এটা যেমন বাংলাদেশ ব্যাংক কোভিডের সময় প্রণোদনা দিয়েছিল, এখন কিন্তু আমার কৃষককে গবাদি পশু এবং মৎস্য চাষের জরুরি ভিত্তিতে আমাদের মানে অর্থনৈতিক চাহিদাগুলো নিরূপণ করে করে আসলে ব্যবস্থা, এবং এটার জন্য সরকারের এই জায়গায় সরকার গভর্নেন্স, তারপরে পরিসংখ্যান অনেক জরুরি ছিল। সেখানে কিন্তু চেম্বারগুলোর বিশাল ভূমিকা ছিল। আনফরচুনেটলি আমরা সেভাবে চেম্বার কিংবা অ্যাসোসিয়েশনগুলো ওইভাবে অ্যাক্টিভ হতে পারে নাই। আচ্ছা, আমরা আমাদের সময় একদমই শেষ। আমরা আশা করব ভবিষ্যতে চেম্বার অ্যাসোসিয়েশনগুলো তাদের দায়িত্ব পালন করবে। আসলে আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। এছাড়া সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।